কিশোর শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 8-এর ভূগোল চ্যাপ্টার নাম্বার 5 মেঘ বৃষ্টি, এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। মেঘ সম্পর্কে আলোচনা হয়ে গেছে, দুটো পার্টে আমরা আলোচনা করেছি, যেটার লিঙ্ক তোমাদের আমি দিয়ে দেব। আজকে আলোচনা করব বৃষ্টিপাত নিয়ে। দেখে নিই বৃষ্টিপাত কয় প্রকার। বৃষ্টিপাত 3 প্রকার: পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণ বৃষ্টি। আজকে পরিচলন বৃষ্টি এবং শৈলক্ষেপ বৃষ্টি এই দুটো সম্পর্কে জানব। এবার আসা যাক পরিচলন বৃষ্টিপাতের কথায়। প্রথমে জানব পরিচলন বৃষ্টিপাত কাকে বলে। ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই পরিচলন বৃষ্টিপাত বলে। এবারে কিভাবে পরিচলন বৃষ্টিপাত হয় সেই পদ্ধতিটা জানব। তোমরা ছবিতে লক্ষ্য করো কিভাবে বৃষ্টিপাতটা হচ্ছে। দেখো, ভূপৃষ্ঠের যে সমস্ত অঞ্চলে জলভাগের বিস্তার বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠের যেখানে জলভাগের পরিমাণ বেশি, যেমন নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি, সেখানে দিনের বেলায় কি হয়, সূর্য লম্বভাবে কিরণ দেয়। ফলে কি হয়, জলভাগ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ওঠে। সে জলীয় বাষ্প সমস্ত বায়ুতে মেশে। আর আমরা জানি জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ু থেকে হালকা। তাই কি হয়, এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ আর হালকা বায়ু ওপরের দিকে উঠে যায়, ওপরে উঠে প্রসারিত হয়। ওপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বায়ুর মধ্যে জলীয় বাষ্প যেগুলো আছে সেগুলো শীতল হয় আর ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে কী হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং মেঘ সৃষ্টি করে। এই জলকণা যখন পরস্পর সঙ্গে যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয়, তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে। এটাই হচ্ছে পরিচলন বৃষ্টি। আর পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী বলতো? পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয়, আর কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হয়। আর প্রায় বিকেলের দিকে হয়, সেজন্য এই পরিচলন বৃষ্টিকে 4 o'clock রেনও বলা হয়। আর এই বৃষ্টিপাত খুব অল্প সময় অল্প জায়গার মধ্যে হয়ে থাকে। বৃষ্টির পর কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যায়। এগুলি হচ্ছে এই বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। আচ্ছা, এই বৃষ্টিপাত কোন কোন জায়গায় দেখা যায়? এই বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। আর দেশের নাম বলতে গেলে ব্রাজিল, কেনিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। তো পরিচলন বৃষ্টিপাতের পর তোমাদের বইয়ে 46 পাতায় আছে, দেখো, বিশেষ কথা আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এটা কিন্তু তোমরা খুব ভালো করে রাখবে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তোমাদের বইয়ের 46 পাতাতেই বিশেষ কথার মধ্যে আপেক্ষিক আর্দ্রতার নিচে একটা প্রশ্ন আছে, দেখো, কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে বোঝায় ওই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা 100%, অর্থাৎ বায়ুটি জলীয় বাষ্প পূর্ণ। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা 100% হলে বায়ুটি সম্পৃক্ত অবস্থায় পৌঁছে যায়। এই বায়ু থেকেই বৃষ্টিপাত হয়। মানে আপেক্ষিক আর্দ্রতা যদি 100% থাকে বায়ুতে, সেই বায়ু থেকে কিন্তু বৃষ্টিপাত হবে।
এবার আসা যাক শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের কথায়। শৈলোৎক্ষেপ এটাকে ভাঙলে কি পাই? শৈল। শৈল কথার অর্থ হচ্ছে পর্বত, আর উৎক্ষেপ, উৎক্ষেপ হচ্ছে ওপরে ওঠা। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবাহপথে যদি কোনো পাহাড় বা পর্বত পড়ে, তখন ওই বাতাস পাহাড়ের গা বেয়ে ওপরের দিকে উঠতে থাকে এবং ঠান্ডা ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাতটা ঘটায় সেটাকে বলছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবার কীভাবে হয় আমরা একবার দেখে নিই। ধরে নাও এটা জলভাগ, সমুদ্র। এখান থেকে উষ্ণ আর্দ্র বাতাস তার প্রবাহ পথে পড়ছে এই পর্বত। পর্বতে তখন প্রবাহ পথে পর্বত কী করবে? পর্বতের গা বেয়ে বাতাস উপরের দিকে উঠতে শুরু করলো। যত উপরের দিকে উঠবে বায়ু, উষ্ণ আর্দ্র বায়ু প্রসারিত হবে। যত উপরে উঠলো প্রসারিত হলো এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে কিন্তু এই বায়ুটাও শীতল হয়ে গেল এবং শীতল হয়ে আরও যখন ওপরে উঠলো তখন ঘনীভূত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জলকণায় পরিণত হলো। আরও যখন ওপরে ওঠে তখন সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা পরস্পর সাথে যুক্ত হয়ে বড় জলকণায় যখন পরিণত হয় তখন এটা কিন্তু বৃষ্টির আকারে পৃথিবীতে ঝরে পড়ে। এই বৃষ্টিটাকে বলছে শৈলোৎক্ষেপ বৃষ্টি। এই বৃষ্টিটা পর্বতের যে ঢালে হয় সেই ঢালটাকে বলছে প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালটা তোমাদের প্রশ্ন আসে, কাকে বলে প্রতিবাদ ঢাল? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত যে ঢালে হয় সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু যখন পর্বতের বিপরীত ঢালে পৌঁছায় তখন কি হয়? বায়ুটা নিম্নগামী হয়, নিচের দিকে নেমে আসে। এই বাতাসের মধ্যে কিন্তু জলীয় বাষ্প থাকে না। কেন থাকে না? না, প্রতিবাদ ঢালে তো বৃষ্টিপাত ঘটিয়ে দিল। এবার এই বিপরীত ঢালে যখন পৌঁছালো তখন কিন্তু তার মধ্যে জলীয় বাষ্প থাকে না বাতাসের মধ্যে, আর বাতাসটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, মানে উষ্ণ হয়, বাতাসটা উষ্ণ হয়। উষ্ণ বায়ুর কি হয়? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে বাতাসটা অসম্পৃক্ত হয়ে পড়ে। ফলে কি হয়? প্রতিবাদ ঢালের বিপরীত ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় না, খুব সামান্য বৃষ্টি হয়। এই অঞ্চলটাকে তো সেই জন্য বলে বৃষ্টির ছায় অঞ্চল। বৃষ্টির ছায় অঞ্চল। বৃষ্টির ছায় অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয় না বললেই চলে। আর এই ঢালটাকে কি বলে? এই ঢালটাকে বলে অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালের বিপরীত ঢালটা হচ্ছে অনুবাদ ঢাল। এই ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় না। তোমাদের একটা প্রশ্ন আছে, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো এবং কেন অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়? তাহলে উত্তর কি বলবে? বৃষ্টির ছায়া অঞ্চল প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর বাতাসের মধ্যে কিন্তু জলীয় বাষ্প পরিমাণ থাকে না এবং বাতাস যখন নিচের দিকে নেমে আসে তখন বাতাস আস্তে আস্তে উষ্ণ হতে থাকে, বাতাস অসম্পৃক্ত হয়ে পড়ে। উষ্ণ বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, অসম্পৃক্ত হয়ে পড়ে, তাই বাতাস ঘনীভূত হতে পারে না, তাই এই বাতাসে বৃষ্টিপাত হয় না। সেই কারণে অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হচ্ছে প্রতিবাদ ঢাল, পূর্ব ঢাল হচ্ছে অনুবাদ ঢাল। পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন পূর্ব ঢালে পৌঁছায় তখন কিন্তু বৃষ্টিপাত আর হয় না। তাহলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক হচ্ছে প্রতিবাদ ঢাল, পূর্ব দিক হচ্ছে অনুবাদ ঢাল। এই হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। আজ এই পর্যন্তই। পরের ভিডিও আমি ঘূর্ণ বৃষ্টি নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।